নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর এই পর্বে আমরা ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি থেকে নেহেরু রিপোর্ট অ্যান্ড 14 পয়েন্টস অফ জিন্নাহ অর্থাৎ জিন্নাহর 14 দফা দাবি, যেটা 1929 সালের 9 মার্চ গৃহীত হয়েছিল, এবং লাহোর সেশন, এই তিনটে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আমরা লুসেন্ট জিকে থেকে যে সিরিজটা শুরু করেছিলাম তারই পর্ব। প্রথমে আমি লুসেন্ট জিকে থেকেই করাতাম, কিন্তু এখন আমি জীবন মুখোপাধ্যায় এবং লুসেন্ট জিকে থেকে করাচ্ছি। তাহলে সোর্সটা দুটো জায়গাতে হচ্ছে লুসেন্ট জিকে এবং জীবন মুখোপাধ্যায়, যাকে WBCS এর বাইবেল বলা হয়, মিনি বাইবেল বলা হয়। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভিডিওর লাভ সম্পূর্ণ আপনারা পান, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এগিয়ে চলো চ্যানেলকে। প্রথমেই আমরা নেহেরু রিপোর্ট নিয়ে আলোচনা করব। লর্ড বার্কেনহেডের চ্যালেঞ্জের 1928 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে সমস্ত পার্টির একটি সম্মেলন হয়, আর এই সম্মেলনে নেতৃত্বকে দিয়েছিলেন জওহরলাল নেহেরুর পিতা মতিলাল নেহেরু। আর এই সংবিধানে কিছু উপযুক্ত কমিটি নিযুক্ত করা হয় এবং তার জন্য কিছু ইম্পর্টেন্ট ডেটা আপনাদের জানতে হবে। যেমন ধরুন, এই কমিটি ভারতীয়দের দ্বারা দেশের জন্য সাংবিধানিক কাঠামো, এবং এটি প্রথম প্রচেষ্টা ছিল এইটা। তারপরে 1928 আগস্ট মাসে এই রিপোর্ট পেশ করা হয়। নেহেরু রিপোর্টের 1928 খ্রিস্টাব্দের আগস্ট মাসে পেশ করা হয়। আর নেহেরু কমিটির প্রস্তাবগুলি সর্বসম্মত ছিল একটি ক্ষেত্র ছাড়া। যেমন ধরুন, বেশিরভাগই সংবিধানের ভিত্তি হিসেবে ডোমিনিয়ন স্ট্যাটাসকে সমর্থন করেছিল, সেখানে একটি অংশ পূর্ণ স্বরাজকে ভিত্তি করে চাইলেন। এদের মধ্যে অনেকেরই এর প্রচারে নেবেন। অর্থাৎ বলতে চাইছে যে ডোমিনিয়ন স্ট্যাটাসকে এই কমিটি স্পেশালি একটু প্রাধান্য দিয়েছিল, কিন্তু অনেকে এর মধ্যে থেকে পূর্ণ স্বরাজ বা টোটালি ইন্ডিপেন্ডেন্সের ধারণা প্রচার করেন। এবার আমরা জেনে নেব নেহেরু কমিটির প্রধান প্রস্তাব কী কী। নেহেরু কমিটির প্রধান প্রস্তাবের মধ্যে মূল প্রস্তাব হলো ডোমিনিয়ন স্ট্যাটাস প্রদান করতে হবে ভারতীয়দেরকে। এবার আমরা আসবো ডোমিনিয়ন স্ট্যাটাসটা কী। ব্রিটিশ শাসনের অধীনে স্বায়ত্তশাসনের সরকারের দাবি করা, অর্থাৎ আমরা ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারেই থাকবো, কিন্তু আমরা আমাদের নিজেদের কনস্টিটিউশন অনুযায়ী গঠন করতে পারবো, আমাদের নিজস্ব গভর্নমেন্ট গঠন করতে পারবো। এটাই হলো ডোমিনিয়ন স্ট্যাটাস। অর্থাৎ এক কথায় ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে স্বায়ত্তশাসনের সরকার ভারতীয়রা চায়। 2 নম্বর পয়েন্ট, এই কমিটির পৃথক নির্বাচনের প্রস্তাব বাতিল, যা এতদিন সাংবিধানিক সংস্কারের প্রধান ভিত্তি ছিল। 3 নম্বর পয়েন্ট, যৌথ নির্বাচনের দাবি, তার পরিবর্তে সাথে কেন্দ্র ও প্রদেশে সেখানে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যালঘু, সেখানে মুসলিমদের জন্য আসনের সংরক্ষণ এবং সঙ্গে অতিরিক্ত আসন প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার। পরবর্তী যে পয়েন্টটা দেয় সেটা হলো, যে সমস্ত এলাকায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, যথা পাঞ্জাব এবং বাংলা, সেখানে এটি প্রযোজ্য হবে না। পরবর্তী পয়েন্ট বলেছিল, এটি ভাষার ভিত্তিতে প্রদেশগুলিকে বিচ্ছিন্ন করার সমর্থন করবে, অর্থাৎ প্রদেশগুলিকে বিচ্ছিন্ন করা হবে ভাষার ভিত্তিতে। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে মৌলিক অধিকার 19টি, টোটাল 19টি মৌলিক অধিকার, যার সাথে মহিলাদের জন্য সম্মান অধিকার, সংগঠন করার অধিকার এবং সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার তারা দাবি করছে। তারপরে পয়েন্টে বলেছিল সম্পূর্ণ দায়িত্বশীল সরকার কেন্দ্রে, তার সাথে প্রদেশে স্বায়ত্তশাসন। পরবর্তী পয়েন্ট বলেছিল কেন্দ্রে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, মানে ক্ষমতা পরিষ্কার বিভাজন কেন্দ্র এবং প্রদেশের মধ্যে থাকবে। পরবর্তী পয়েন্ট ছিল মুসলিম সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য পূর্ণ রক্ষা এবং রাষ্ট্রকে সম্পূর্ণ ধর্ম থেকে পৃথক রাখা। তো এই ছিল নেহেরু কমিশনের রিপোর্ট। যদি পয়েন্টগুলো আপনারা ভুলে গিয়ে থাকেন, ভিডিওটা আপনারা আরেকবার শুনতে পারেন। এর ফলে সংবিধান তৈরিতে মুসলিমরা দিল্লিতে একটা অধিবেশন করে এবং 1927 সালে, এবং তারা একটি দাবি বা প্রস্তাব দেয়। সেই প্রস্তাবগুলির মধ্যে ইম্পর্টেন্ট 4টি পয়েন্ট, বা একে দিল্লি প্রস্তাব বলা হয়, যার মধ্যে 4টি পয়েন্ট বলা হয়। প্রথম পয়েন্ট হলো মুসলিমদের জন্য আসন সংরক্ষিত করে পৃথক নির্বাচনের স্থলে যৌথ নির্বাচন করতে হবে। 2 নম্বর পয়েন্ট বলে কেন্দ্রীয় আইনসভায় 1/3 মুসলিম থাকবে, 1/3 ভাগ মুসলিম থাকবে। 3 নম্বর বলা হয় পাঞ্জাব এবং বাংলায় মুসলিমদের জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব দিতে হবে, মানে মুসলিমদের যত জনসংখ্যা আছে সেই অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব চাই। পরবর্তী পয়েন্ট বলছে নতুন 3টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ, যেমন সিন্ধু, বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা রয়েছে, তাই এদের জন্য আলাদা প্রদেশ তৈরি করতে হবে। তাই এতদূর যাই গেল না কেন, হিন্দু মহাসভা মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ তৈরির প্রস্তাব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ পাঞ্জাব এবং বাংলায় তাদের আসনের সংরক্ষণ নিয়ে এই দুটির তীব্র বিরোধিতা করে। আর নেহেরু রিপোর্টে হিন্দু সাম্প্রদায়িকতাকে
কিছু সুবিধা দেওয়া হয়েছিল। যেমন ধরুন, যৌথ নির্বাচনের প্রস্তাব সব জায়গায় মেনে নেওয়া হলো, কিন্তু যেখানে মুসলিম সংখ্যালঘুতা রয়েছে সেখানে কেবলমাত্র সংরক্ষণ দেওয়া হবে। তারপরের পয়েন্ট, যেমন ধরুন, সিন্ধুকে বোম্বে থেকে আলাদা করা হবে, শুধুমাত্র তোশিশিয়ান স্ট্যাটাস মান্য করা হবে, পরে হিন্দুদের সংখ্যালঘুতা থাকবে। পরবর্তী পয়েন্ট ছিল যেমন রাজনৈতিক গঠন হবে একক এবং অবিবিধ ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে। তো এই হলো নেহেরু কমিশনের রিপোর্ট এবং তার প্রতিবাদে সংবিধান তৈরিতে মুসলিমদের কিছু দাবি, যেটা দিল্লি প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়েছিল। আর দিল্লি প্রস্তাব কবে? 1927 সালে। তবে আপনাদের একটা কনফিউশন হতে পারে যে নেহেরু রিপোর্ট তো হয়েছিল 1928, তাহলে এর প্রতিবাদে কী করে হচ্ছে 1927 সালে? কেননা দিল্লি প্রস্তাবে মুসলিমরা এই আশঙ্কা করেছিল যে যদি ডোমিনিয়ন স্ট্যাটাস পেয়ে যায় তাহলে হিন্দুরা অর্থাৎ সংখ্যাগরিষ্ঠরা কিছু এক্সট্রা প্রাধান্য পাবে। সেই জন্য তারা 1927 সালে দিল্লি প্রস্তাব গ্রহণ করে এবং দিল্লি প্রস্তাবে এই পয়েন্টগুলো নিজেদের মধ্যে নিয়ে আলোচনা করে। এরপরে আসবে, আমরা আলোচনা করব 14 পয়েন্টস অফ জিন্নাহ বা জিন্নার 14টা পয়েন্ট, জিন্নার 14 দফা দাবি আমরা বলবো। আর এটা 9 মার্চ 1929 সালে। এখানে সর্বদলীয় সম্মেলনে আলাংনা লোজালিন, আমার একটু উচ্চারণ হয়তো ভুলে যাচ্ছে, মুসলিম লীগ বিশেষে বিচ্ছিন্ন করে নেয় মুসলিমদের আসন সংরক্ষণ নিয়ে। আর কেন্দ্রীয় আইনসভায় এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলির দাবিতে অনড় থাকে। সর্বদলীয় সম্মেলন 1928 ডিসেম্বর মাসের কলকাতার অধিবেশনে নেহেরু রিপোর্ট বিবেচনা করে মুসলিম লীগের তরফ থেকে জিন্নার রিপোর্টে 3টি সংশোধনী দাবি পেশ করা হয় এবং জিন্নার 14 দফা দাবি তিনি জারি করেন। এবারে আমরা জানবো জিন্নার 14 দফা দাবির 14টা পয়েন্ট কী কী। প্রথম পয়েন্ট, ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন। মনে রাখবেন এই পয়েন্টগুলো আমি জীবন মুখোপাধ্যায় থেকে বলছি। ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন। 2 নম্বর, প্রদেশগুলিতে একই ধরনের স্বায়ত্তশাসনের প্রবর্তন। 3 নম্বর, প্রতিটি আইনসভায় মুসলিমদের উপযুক্ত সংখ্যক প্রতিনিধি নির্বাচনের সুযোগ দান। 4 নম্বর, কেন্দ্রীয় আইনসভায় 1/3 বা 3 ভাগের 1 ভাগ আসন মুসলিমদের জন্য সংরক্ষণ। 5 নম্বর, সাম্প্রদায়িক বাটোয়ারা অর্থাৎ মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা। আপনাদের কাছে একটি কোশ্চেন থাকলো যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে প্রথম প্রবর্তন করেন? আমি একটু সালটা একটু হিন্স দিয়ে দিচ্ছি, 1925 থেকে 1940-এর মধ্যে, খুব বড় হিন্স দিয়ে দিলাম এই টাইমটার মধ্যে। পরবর্তী পয়েন্ট, ভারতীয় প্রদেশগুলির পুনর্গঠন, কিন্তু সেই পুনর্গঠন এমনভাবে করতে হবে যাতে বাংলা, পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অক্ষুণ্ণ থাকে। পরবর্তী পয়েন্ট বলা হয়েছিল সকল সম্প্রদায়ের ধর্মাচরণে স্বাধীনতা দিতে হবে। পরবর্তী পয়েন্ট ছিল কোনো আইনসভায় কোনো সম্প্রদায়ের 3/4 সদস্য কোনো বিলের বিরোধিতা করলে তা প্রত্যাহার হবে। 9 নম্বর পয়েন্ট বলেছিল প্রাদেশিক আইনসভার অনুমতি ব্যতীত সংবিধান পরিবর্তন করা যাবে না। 10 নম্বর পয়েন্ট বলেছিল কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রিসভায় 1/3 মুসলিম সদস্য গ্রহণ করতে হবে। 11 নম্বর পয়েন্ট বলেছিল রাজ্য ও স্থানীয় সংস্থাগুলিতে নিয়োগের ক্ষেত্রে মুসলিমদের জন্য যথাযথ পদ সংরক্ষণ করতে হবে। 12 নম্বর পয়েন্ট বলেছিল সিন্ধু প্রদেশকে বোম্বাই থেকে বিচ্ছিন্ন করে নতুন প্রদেশ গঠন করতে হবে। আর 13 নম্বর পয়েন্ট বলেছিল বেলুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সাংবিধানিক সংস্কার। আর ফাইনালি 14 নম্বর মুসলিম সংস্কৃতি ও শিক্ষা সাহিত্যের সংরক্ষণ। তো এই সমালোচনা কিন্তু প্রচুরভাবে হয়। যেমন 1924 খ্রিস্টাব্দে মুসলিম লীগের অধিবেশনে প্রস্তাবিত দাবিগুলি 1928 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত সর্বদলীয় সম্মেলনে জিন্নার সংশোধনী প্রস্তাব, 1919 খ্রিস্টাব্দে দিল্লিতে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম সম্মেলনে উত্থাপিত প্রস্তাব এবং জিন্নার 14 দফা দাবি থেকে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন দাবির অগ্রগতি, বিস্তৃতি ও বৈচিত্র্য স্পষ্ট হয়ে ওঠে। আর জিন্নার এই দাবিগুলি গণতান্ত্রিক আদর্শ বিরোধী হলেও মুসলিম সম্প্রদায় কিন্তু এগুলিকে সমর্থন করে। এরপর মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সামঞ্জস্যের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে পড়ে। দেখুন, জিন্না যে এই 14 দফা দাবি প্রদান করে, এর মাধ্যমে জিন্না তাদের মুসলিম সম্প্রদায়কে অন্য সমস্ত রাজনৈতিক বলা ভুল, সমস্ত ধর্মীয় সম্প্রদায় থেকে নিজেদেরকে পৃথক করে ফেলে। এর ফলে অন্য কোনো সম্প্রদায়ের সাথে মুসলিমদের ঐক্যবদ্ধতার সমস্ত রাস্তা প্রায় বন্ধ করে দেয় জিন্না। তো এই হলে সমালোচনা ইম্পর্টেন্ট। তো আজকে আর ভিডিওটা বাড়াবো না। আমি চাইছিলাম যে আজকে নেহেরু রিপোর্ট এর ফলাফলটা এবং লাহোর অধিবেশন আলোচনা করে দেবো। নেহেরু রিপোর্টের ফলাফল বেশি ইম্পর্টেন্ট নয়, 4টি পয়েন্ট রয়েছে। যেমন ধরুন, মুসলিম লীগ, হিন্দু মহাসভা এবং শিখ দল নেহেরু রিপোর্টে খুশি হয়নি একেবারেই। তারপরে কংগ্রেসের যুব অংশ, যা সুভাষচন্দ্র বোস এবং জওহরলাল নেহেরু রাগান্বিত হয়েছিল, আর তারা কংগ্রেসের ডোমিনিয়ন স্ট্যাটাসের স্বাক্ষর প্রতি অনুযোগ প্রকাশ করেছিলেন। তারা চাইছিলেন পূর্ণ স্বরাজ। জওহরলাল নেহেরু প্রথম পূর্ণ স্বরাজের দাবি তোলেন এবং তার পরিবর্তে কংগ্রেসের লক্ষ্য হিসেবে পূর্ণ স্বরাজের তিনি দাবি তোলেন।
আর লাহোর অধিবেশন নয়, পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, কারণ লাহোর অধিবেশন যদি এখন আলোচনা করতে চাই তাহলে একটু গুলিয়ে যেতে পারে, কারণ লাহোর অধিবেশনের কিছু পয়েন্ট আলাদা আর 14 দফা জিন্নাত দাবি পয়েন্টগুলো আলাদা। তো এই ছিল আজকের ছোট্ট টপিক, দুটো টপিক নিয়ে আলোচনা করলাম। আর ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এগিয়ে চলো চ্যানেলকে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।